জিনিসটা ঘটলো। আবার কারোর বাচ্চা থাকে ভাঙচুর করছে, ঝগড়া করছে, খুব অ্যারোগেন্ট, ভীষণ মায়ের কথা শোনে না, সব কমপ্লেনই পাই। কিন্তু এই সবই হচ্ছে বহিঃপ্রকাশ। আসল কষ্ট আমরা সেটাকে অ্যাড্রেসই করছি না। সেটাকে যদি অ্যাড্রেস করতে পারি, সেটাকে যদি খুঁজে দিতে পারি, তাহলে কিন্তু বাচ্চাটা আবার স্বাভাবিক আচরণ করতে শুরু করে। ঠিক আছে কি নেই তার একটা মানে এত সহজে বলা যায় না, তবু এটা দিয়ে একটা আন্দাজ করতে পারেন আপনারা যে কখন বাচ্চাকে আমি নিয়ে যাব কাউন্সিলিং এর জন্য বা কখন নেওয়ার প্রয়োজন নেই। তবে সবসময় বলছি, আমাদের আগে সবার আগে প্রথম মানে কাউন্সিলর মা বাবা, তারা যখন ফেল করেন সেকেন্ড স্টেপে আসেন টিচার, তারাও যদি ফেল করেন তবে আমার মতো অভাগা। না হলে আমার মতো অপরিচিত একটা মানুষকে গিয়ে নিজের দুঃখ কষ্ট বলার কোনো ইচ্ছে বোধহয় কারো থাকে, সে যখন কারোর কাছে কিছু পায় না তখন সে আমাদের কাছে আসে। তো ফার্স্ট দুটো স্টেপের মানুষরা যদি একটু বন্ধুর মতো মিশতে পারি, তাহলে হয়তো অনেক ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদেরকে আমরা গাইড করে বের করে দিতে পারবো। একটা খুব মানে এখন জ্বলন্ত চলছে বা পশ্চিমবঙ্গ ব্যাপী, সেটা হচ্ছে ছোট ছোট 13-14 বছরে আমরা প্রেগনেন্ট বাচ্চা মা দিচ্ছি, হ্যাঁ, এবং তার ফল হচ্ছে বাচ্চা এবং মায়ের মৃত্যু। কারণ 21 বছর অবধি আমাদের অর্গানস ডেভেলপমেন্ট হয়, তো 16, 17, 15, 14তে যখন মা হতে যাচ্ছি, সেই মা সেই বাচ্চাকে ক্যারি করতে পারছে না এবং দেখা যাচ্ছে মা বাচ্চা মারা যাচ্ছে অথবা অসুস্থ বাচ্চা জন্মাচ্ছে, তার বিভিন্ন শারীরিক অসুস্থতার দিয়ে সে জন্মাচ্ছে। এরকম বাচ্চাদেরকে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে একটু 14 বছরের মেয়ে আমাকে এসে বলছে যে আমি তো বুঝতে পেরেছি তোমরা তো বলেছিলে ওষুধ খেতে হবে, কিন্তু আমি তো প্রেম করে পালিয়ে এসেছিলাম। এবার শাশুড়ি আমাকে দিয়ে সব কাজ করাতো, আমার বরের বেশি রোজগার নয়, তো আমি প্রথম ঝগড়া করতাম, পরে বাপের বাড়ি গেলে মা বলতো তুই তো আমার কথা শুনিস, তুই চলে গেছিলি, তুই এসে একবেলা থাকতে হয় থাক, দুদিন থাকতে হয় থাক, কিন্তু শাশুড়ির কথা আমাকে বলবি না, সংসারের কথা বলবি না, নিজের বাড়ি ফিরে যা, তুই নিজের স্বেচ্ছায় করেছিস কাজ। তার ফলে যেটা হলো, ও একটা ভুল করেছিল, কিন্তু মা বাবা এমন ভাবে দূরে ঠেলে দিল যে পরে প্রেগন্যান্সিটা আটকানোর আর কোনো জায়গা নেই। এটা যদি মা একটু বা বাবা একটু স্নেহ প্রবণ হতে, তার অন্যায়কে ক্ষমা করতে বলছি না, ভুলকে মাফ করে দিতে বলছি না, কিন্তু তাহলে এটা হতো যে একটা ভুল করেছে, কিন্তু প্রেগন্যান্সিটা থেকে যদি আমরা বাঁচিয়ে দিতে পারতাম, তাহলে মেয়েটা আজ আমাদের মাঝখানে থাকতো। আমরা একটা 16 বছরের মেয়েকে মা হওয়ার সময় মারা যেতে দেখতাম, কারণ ও অসহায় হয়ে গেছিল একটা ভুলের পরে। ও দেখেছিল শ্বশুর বাড়িতে ওর কোনো জায়গা নেই, ও রীতিমতো দিনরাত শুধু কাজ করে চলে সকাল থেকে, আর বাপের বাড়িতে গিয়ে বলার কোনো কাজ নেই। সুতরাং এটা একটা এক্সাম্পল বললাম, যে কোনো ক্ষেত্রে সন্তান যদি ভুল করে, সন্তানকে শাসন করে শোধরান, কিন্তু হাতটা ছেড়ে দেবেন না। হাতটা ছেড়ে দিলে কিন্তু ওরা নদীর জলে মিশে যাবে। ওদের যদি সে বোধ থাকতো, বিবেচনা থাকতো, তাহলে ওরা পালিয়ে যেত না বাড়ি ছেড়ে। ঘর থেকে পা বের করা কতটা ভয়ঙ্কর সেই বোধটা নেই বলেই মনের আনন্দে পালাচ্ছে, ভাবছে বাইরের জগৎটা ভারী রঙিন। তো ওকে বাস্তবতা বোঝানো যে না জগৎটা রঙিন, না জগৎটা কালো, সব রং মেশানো আছে, তোমাকে সব রং মিলিয়ে মিশিয়েই বাঁচতে হবে, দুঃখ আনন্দ সব আসবে। না হলে কিন্তু বিগত কিছু বছর ধরে পশ্চিমবঙ্গ টিনেজ প্রেগন্যান্সি, টিনেজ ম্যারেজ 1 নম্বরে জলজল করে আমাদের নাম ভারতবর্ষে। যখন স্বাস্থ্য ভবন থেকে স্যারেরা দিল্লির মিটিং করেন, তাতে লাস্ট 5-6 বছরেরও বেশি আমরা 1 নম্বরে পশ্চিমবঙ্গ। এত আমরা পড়াশোনা করছি, এত আমাদের বুদ্ধি বেশি। তো একটু আরেকটু পড়ে নিই, স্কুল আছে, বাবা মা স্কুলে পাঠাচ্ছেন, টিচাররা আছেন, একটু যদি তাদের থেকে কিছু শিখে দিতে পারি তাহলে আমি যদি উচ্চ মাধ্যমিকটা পাস করে নিতে পারি, তাহলে চাকরি করতে পারবো, রোজগার করতে পারবো, তারপরে পৌঁছতেও পারবো এবং ভালো মন্দ বুঝবো। আরো একটা জিনিস হচ্ছে, কিছু চাইল্ড রাইটস থাকে। 16 বছর ধর বা তার নিচে যারা পালিয়ে যায়, 14-15 বছরের বাচ্চারা, এদের কিন্তু বাড়িতে এত কাজ করার কথা নয়, লেখাপড়া করার কথা। চাইল্ড রাইট গুলো ভায়োলেট হয়। একটা বাচ্চাকে দিয়ে যখন তার স্কুল বন্ধ করে দেয়, তাকে দিয়ে ঘরে কাজ করানো হয়, সেটাও কিন্তু তার রাইটকে ভায়োলেট করে। তো তারা সেটা জানেই না,
জানতে গেলে তো আরেকটু শিখতে হবে, তো সেটা তারা বোঝেই না, তার ফলে অত্যাচারিত হতে থাকে। যেটা তখন বলে যে ভায়োলেন্সের কথা, জেন্ডার ভায়োলেন্সের কথা, তো জেন্ডার ভায়োলেন্স কিন্তু মানে শুধু ছেলেদেরকে বাবা মারা বেশি প্রায়োরিটি দিচ্ছে, মেয়েকে দিচ্ছে না, সেটা যেমন ঘটনা, হ্যাঁ, শুধু খাওয়া দাওয়া দিয়ে হয় না। মানে আমি জেনারেলি এক্সাম্পলই দিচ্ছি, আমি সেই যে মধুরাপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম, একটি ছেলে আর একটি মেয়ে এইটুকু হাইটের, হয়তো জমজ হতে পারে ভাই বোন, বা 1 বছর 2 বছরের ছোট বড় হতে পারে, তো মা দুটো বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সাথে মাসি পিসি কেউ একজন রয়েছে। এবার যেই না ট্রেনটা আসতে শুরু করেছে, বাচ্চা দুটো হাত ছাড়িয়ে দৌড় ট্রেনের দিকে। হ্যাঁ, ওদের ব্যাপারটা খুব মজা, আমরা সবাই এই করে এই বাচ্চাটা ট্রেনের দিকে চলে যাচ্ছে, মার ইনস্টিংক্ট কি হলো, ছেলেটাকে ধরলো। মা কিন্তু জেনে শুনে করেনি, কোনো ভাবনা চিন্তা ছাড়া ছেলের হাতটা ধরে নিল, মেয়েটাকে ধরো, মায়ের কোনো দোষ নেই, কিচ্ছু নেই, মজ্জায় ঢুকে গেছে বাড়ি। ছেলেকে যে করে প্রোটেক্ট আগে করে দিতে হবে। তো পিসি বা মাসি যিনি ছিলেন অল্প বয়সী, উনি গিয়ে মেয়েটাকে ধরেছে। তো অনেকেই চেঁচাতে শুরু করলো মায়ের উপর, ছেলেকে ধরলে মেয়েটাকে ধরলে না, মাকেও বুকে লাগবে। আমাদেরকে সচেতন হতে হবে আরো 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 অনেক, বুঝেছো? তোমরা বড় হলে তোমাদেরও হতে হবে, তারা এখন ছোট আছে। নেশা আরেকটা জিনিস, যেখানে আমরা শুধু যে ছেলেদেরকে দেখছি সিগারেট বিড়ি মদ খাচ্ছে স্কুলে এসে বা বাইরে, সেটা নয়, আমরা কিন্তু মেয়েদেরকেও পাচ্ছি। প্রথমে শুরুটা হয় বন্ধু ফ্রিতে দেয় বা লজেন্স দেয়। একটু আপনাদেরও বলছি, আশেপাশের যে দোকান সেখানে যদি মানে এটা পেপারেও বেরিয়েছিল যে লজেন্সে আফিম মেশানো আছে, তো পার্টিকুলার ওই লজেন্সটা ওই পার্টিকুলার দোকান থেকে খাওয়ার ক্রেজ আছে, ওটা ছাড়া চলছে না। এমন কিছু দাম নয়, 5 টাকা 2 টাকা 4 টাকা, হ্যাঁ, ফলে ওটার অর্থের যোগানও তারা খুব ইজিলি পাচ্ছে, বাবা মা বুঝতেও পারছে না, তো লজেন্সই খেতে চাইছে। কিন্তু বাচ্চা যদি কোনো নির্দিষ্ট ছোট থেকে ছোট জিনিসেও রেগুলার যেতে চাইতে থাকে, তো সেটাকে ভাবুন কেন রোজই ওই জিনিসটা হচ্ছে, কোনো কিছুই যেন রোজ না হয়। খাক লজেন্স, ঘুরিয়ে ফিরিয়ে খাক, অন্য দোকান থেকে ওই দেখো, কিন্তু পার্টিকুলার কোনো জায়গায় কোনো নির্দিষ্ট জিনিস যদি বাচ্চা করে তাহলে সেটা হতে থাকে। এবং এখন মানে আমি আগের থেকে অনেক বেড়ে গেছে, বাবা মারা তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, মানে মেয়েও বলছি, রেটে কম হলেও মেয়েও আসছে যারা অ্যাডিক্টেড। বিভিন্ন ধরনের নেশার দ্রব্য বিভিন্ন ভাবে, ছেলেদের ক্ষেত্রে খুব বেশি সিগারেটের মধ্যে দিয়ে যাচ্ছে, মেয়েদের ক্ষেত্রে দেখেছি লজেন্সের মধ্যে দিয়ে আসছে, কিন্তু নেশা কমিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে বাচ্চাদেরকে একটু বাঁচানোর চেষ্টা করবেন, এবং একটু বন্ধুর মতো মিশবেন। নিজে 15-16 বছর বয়সে যদি পারেন একটু ফেরার চেষ্টা করবেন, দিনের মধ্যে কোনো একটা সময় বের করে একটু নিজের ক্লাস 8, 9, 10 এই টাইমটায় যাবেন বড়রা, তাহলে দেখবেন আপনি হয়তো কিছুটা বুঝতে পারছেন যে এদের মানসিকতা কি। কারণ আমরা না ভুলে গেছি আমাদের শৈশবকে, আমরা এখন এটা উচিত ওটা উচিত না বলে ওদেরকে বোঝাতে যাই, সেটা একটা ওদের ক্ষেত্রে মনে হয় আমার তো সারাক্ষণ বলছে। কিন্তু যদি আমরা ওদের মানসিকতাটা বুঝতে চাই, তাহলে আমাদেরকে পিছনে আসতে হবে, আমার 16তে ফিরতে হবে। সেদিন তাহলে আমি বুঝতে পারবো যে 16তে আমি কি চাইতাম, হয়তো কাছে পিঠে একটা কিছু ওরাও চাইছে, আমি হয়তো পাইনি বা আমি হয়তো পেয়েছি, কিন্তু যদি সেটাতে না ফিরতে পারি, আজকে 40 বছরের মানসিকতা দিয়ে বুঝতে যাই, তাহলে 16কে বোঝা সম্ভব না, 16র বিপদ আটকানো সম্ভব না। যদি কোথাও কোনো অসুবিধা থাকে দেখেন, সমস্যা আসছে, তেমনি আরেকটা জিনিস হচ্ছে যেগুলো আমরা ড্রাগস নিই, ইনজেক্ট করি ইনজেকশনের মধ্যে, সেটাও থাকে, ছেলে মেয়ে সবাই নিয়ে থাকে। আরেকটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, এখন তো সবাই মোটামুটি ছেলেরা বিরাট কোহলি হতে চায়, আর মেয়েরা ওই ঝড়ঝড়াই বা ঠুকে আছে, কিছু হতে চাই আমরা, কিন্তু তাদের একটা ফ্যাশন সেন্স হচ্ছে হাতে পিঠে দুদিকে একটা ট্যাটু থাকবে, সুন্দর সুন্দর ট্যাটু করতে আমাদের আজকাল সবার খুব ভালো লাগে। আমি ট্যাটু বিরোধী মানুষ নই, ট্যাটু করো, কিন্তু ট্যাটুটা করছি কোথায়? ট্যাটুটা করছি হয়তো গ্রাম দিয়ে একজন কেউ যাচ্ছে বা মেলা থেকেও আছে, 5 টাকা 10 টাকার বিনিময়ে আমাকে ট্যাটু
করে দিচ্ছে কি 15 টাকার বিনিময়ে ট্যাটু করে দিচ্ছে। এরা কি করছে, একটাই নিডলকে বারবার পুশ করছে। তো আমার গায়ে যদি কোনো জার্মস থাকে সেটা কিন্তু আরেকজনের গায়েও যাচ্ছে। এবং এইভাবে আমরা দেখি বিভিন্ন ধরনের মারণ রোগ আসে। তার মধ্যে এইচআইভি পজিটিভ হয় অনেকে, তারপরে ধীরে ধীরে এইডস এর দিকে যায়, বা সিফিলিস অন্য কারণে ট্যাটুর জন্য হয় না। তো এই ধরনের যে রোগগুলো থাকে সেগুলো আমরা এই ট্যাটুর মাধ্যমে, নিডলের মাধ্যমে এসে গিয়ে থাকি। তো সেগুলো একটু বুঝে শুনে করো, ট্যাটু করো কিন্তু বড় হয়ে করো এবং প্রপার জায়গা থেকে ঠিকভাবে করো। আচ্ছা, এইচআইভি সম্পর্কে জানি? এইচআইভি কি জিনিস? ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সেটা নষ্ট করে দেয়। তো এইচআইভি আমার বডিতে আসবে না এমনি এমনি, আসার কিছু রাস্তা আছে। প্রধান রাস্তা হচ্ছে যদি একাধিক আমার সঙ্গী হয়, মানে আমার অনেক বয়ফ্রেন্ড হয় বা আমার অনেক গার্লফ্রেন্ড থাকে এবং তাদের সকলের সাথে আমার ফিজিক্যাল রিলেশন থাকে, তখন কোনো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে জার্মসটা আসে এবং এই চেনেই সেটা ঘুরতে থাকে। এবং এটা হলেই যে আমি মরে যাবো এরকম না, এই ট্রিটমেন্ট আছে, দীর্ঘদিন আমি বেঁচে থাকতে পারি, কিন্তু সেটা করতে হবে। কিন্তু কিওর করে দিতে কেউ পারবে না। সুতরাং সেটা একটু ভেবেচিন্তে, যে আমি একজনের পর একজন বয়ফ্রেন্ড বদলাচ্ছি, বা একজন থাকে না যারা একাধিক বিবাহ করে, দুজন তিনজন স্ত্রী থাকে বা দুজন তিনজন স্বামী থাকে, তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। দ্বিতীয় জায়গা হচ্ছে নিডল, যেটা আমি বললাম যে বিভিন্ন রকমের যদি ইউজ নিডল হয়, মানে সূচ হয়, হ্যাঁ, সেটা ইনজেকশনের সূচ হতে পারে, সেটা যারা ড্রাগস নেয় সেখানেও সেই একই জিনিস, যেটা ইনজেক্ট করছে ইনজেকশনই সেটা, বা ট্যাটু করছে সেই সবের মারফত আসতে পারে। ব্লাড যদি দেওয়া হয়, কেউ অসুস্থ তাকে ব্লাড দেওয়া হচ্ছে, সেই ব্লাডে যদি থাকে সেটার মারফত আসতে পারে। আর একটা আসতে পারে, সেটা হচ্ছে গর্ভবতী মায়ের যদি থাকে বাচ্চার এসে যেতে পারে। এই চারটে রাস্তা দিয়ে এই জার্মসটা আমাদের বডিতে আসে। তো সেই কারণে তোমাদের ক্ষেত্রে যে দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, সেটা হচ্ছে কোনো ধরনের সূচ নিজের গায়ে যখন ফুটবে তো সেটা যেন তোমার সামনে ছেঁড়া হয়। কখনো দেখবে সাবসেন্টারি ইনজেকশন নিতে গেলে দিদিরা নতুন সূচ দিয়ে ইনজেকশন দেন, তাই তো? সিরিঞ্জটা নতুন থাকে, তো ইউজ সিরিঞ্জ ইউজ করবো না। যদি কখনো ব্লাড নেওয়ার প্রয়োজন হয় অসুস্থতার কারণে, তো সেটাও একটা চেক করবো, গায়ে লেভেল থাকে, তো সেগুলো একটু চেক করবো, যেটা এইচআইভি টেস্টেড কিনা, থ্যালাসেমিয়া টেস্টেড কিনা, আদার জিনিসগুলো টেস্ট করা আছে কিনা, এক্সপায়ারি ডেট ঠিক আছে কিনা, সেটা একটু দেখে নিই। একাধিক যৌন সঙ্গী থাকলে সিফিলিস বলেও একটি রোগ হতে পারে, সেটাও কিন্তু মারাত্মক একটা অসুখ। কোন রকম দুষ্টুমি করছে, পড়তে চাইছে না, লেখাপড়া করতে গিয়ে সবকিছু ভুলে যায়, হ্যাঁ, এরকম কোনো সমস্যা নিয়েও যদি থাকে তো আমরা আছি। ওটাও বলে দিন, ওদের কিছু সমস্যা থাকলে ওরা আমাদের আগে বলুন, অবশ্যই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করাবো বা বলবো। যেটা বলতে আমি ভুলে গেছি, হ্যাঁ ডেফিনেটলি, যেটা শুধু তোমার টিচারকে বলবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই যে প্রেম করছো তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রেম করে যদি পালাও এবং বিয়ে করো, তাহলে একটি আইন আছে পক্সো, সেটাতে আগে ছিল 16 বছর, এখন করা হয়েছে 18 বছর। তাতে কিন্তু ছেলেটি নন বেলেবল, মানে জামিন অযোগ্য ধারায় 20 বছরের জেল হবে এবং মেয়েটিকে হোমে পাঠানো হবে, কারণ আইনত তো কারো বিয়ে হতে পারে না 16-17 পালিয়ে গেলে, তো রেজিস্ট্রি হয়নি, তোমার কাছে কোনো প্রুফ নেই যে তোমার বিয়ে হয়েছে, কারণ দেশও এটাকে পারমিট করে না। আমাদের আইন যে তুমি 16-তে বিয়ে করবে, তোমাকে 18 এখনো মিনিমাম হতে হবে, তবে তুমি বিয়ের যোগ্য হবে। তো সেক্ষেত্রে কিন্তু এরকম বহু বাচ্চাকে আমি পেয়ে থাকি হোমে, যেখানে আমরা যখন চেকআপে যাই যে সে হোমে রয়েছে এবং ছেলেটিকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যায়। সুতরাং সবটা ভেবে চিনতে আইনটা বেশ কড়াভাবেই কিন্তু কিছুই হবে। তাহলে সবাই জেনে গেলে সবকিছু, আর কিছু বোঝার সমস্যা রয়েছে না, কিছু বলতে চাইছো, জিজ্ঞাসা করছো, বলছো। কারোর যদি বাড়ি থেকে জোর করে বিয়ে দেয় তাহলে থানায় নিজেরা জানাবে, সেক্ষেত্রে বাবা মা দোষী, মানুষ দোষী না। অনেক মেয়ে বলে আমি বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করে ধরে বিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলেও আমরা সাহায্য করব। তুমি যদি কোনো বিপদে পড়ো, ম্যাডাম আছে, ম্যাডামকে জানাও, আমরা সবাই মিলে হেল্প করবো, কিন্তু নিজে কোনো অন্যায় করো না, আইন ভেঙো না।
বললাম যে ডেটগুলো বলে দেওয়া হয়েছে ওই ডেটে গিয়ে ওখানে বিষয় নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? হুম